আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে, সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়, দেখার আমন্ত্রণ রইল। দর্শক, জাতীয় সংসদ নির্বাচন ঠিক কবে হবে তা এখনও স্পষ্ট করেনি অন্তর্বর্তী সরকার। 25 মার্চ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন 2025 সালে ডিসেম্বর থেকে 2026 সালে জুনের মধ্যে হবে নির্বাচন। তবে ভাষণে সুনির্দিষ্ট তারিখ কিংবা পরিকল্পনার ঘোষণা না থাকায় হতাশা ব্যক্ত করেছে বিএনপি। চলতি মার্চের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা না হলে ঈদের পরে বড় আন্দোলনেরও ইঙ্গিত দিয়ে রেখেছে দলটি। অন্যদিকে ব্যাপক ভিত্তিক সংস্কারের পর নির্বাচনের পক্ষে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে নানা ইস্যুতে দলটির সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে। এনসিপি চায় সংবিধান বাতিল, বিএনপি চাইছে সংস্কার। এনসিপি চাইছে গণপরিষদ নির্বাচন, বিএনপি সরাসরি জাতীয় নির্বাচনের পক্ষে। একইভাবে 71 ও 24 জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সহ বেশ কিছু ইস্যুতে স্পষ্ট বিপরীত অবস্থানে দেখা যাচ্ছে দুই দলকে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন কেন্দ্রীয় নেতার পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাস, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের বিষয় প্রকাশ্যে আনা এবং বিশাল গাড়ির বহর নিয়ে নেতাদের নির্বাচনী এলাকা সফরের ঘটনাগুলো নিয়ে চলছে আলোচনা সমালোচনা। কোথাও কোথাও নবীন এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা আক্রান্ত হচ্ছেন, এর পেছনে তারা দায়ী করছেন বিএনপিকে। দর্শক, এমন একটি প্রেক্ষাপটকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতি ঈদের পরে কি। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, দৈনিক যায় দিনের বিশেষ প্রতিনিধি ও মানবাধিকার কর্মী AKM রেজাউল করিম। অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো আপনাকেও জানিয়ে রাখি এবং বিনীত আবেদনই রাখি যে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন। একজন সচেতন কিংবা বিবেকবান নাগরিক হিসাবে আপনার যা ভাবনা রয়েছে নির্বাচন এবং ঈদের পরে সংস্কার নির্বাচনের প্রেক্ষাপট ধরে কি হতে পারে, দেশে কি হতে যাচ্ছে, সেই ভাবনাগুলো আমরা আপনার মাধ্যমে শুনতে চাই এবং সবাইকে সেটা জানাতেও চাই। শুরুতে সাইফ মুস্তাফিজ, আসতে চাই আপনার কাছে যে নির্বাচনের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে একেবারে স্পষ্ট দাবি হলো তারা একটি নির্বাচনী রোডম্যাপ চায়, কিন্তু আপনাদের পক্ষ থেকে আপনারা একটি যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে কখনো ব্যাপক সংস্কারের পরে নির্বাচনের কথা বলছেন। সম্মানিত প্রধান উপদেষ্টাও কিন্তু ডিসেম্বরের কথা বলেছেন, কিন্তু সেই ডিসেম্বরেই যে নির্বাচন হবে এরকম কোনো সুনির্দিষ্ট যে রোডম্যাপ সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে না। বিএনপি এই প্রসঙ্গে রাজনৈতিকভাবে তারা হতাশ এবং তাদের যে বক্তব্য ঈদের পরে তারা এই বিষয়টা নিয়ে ভাববে। এই ভাবনার জায়গাতে বিএনপি যদি নির্বাচনী রোডম্যাপের প্রশ্নে ঈদের পরে রাজনৈতিকভাবে ভাবতে যায় কিংবা রাজনৈতিকভাবে কোড আনকোড মোকাবেলা করতে চায়, তাহলে সরকার কিংবা আপনারা এনসিপি কতটা মোকাবেলা করতে পারবেন রাজনৈতিকভাবে? সাইফ মুস্তাফিজ। আচ্ছা, দেখুন, বিএনপি বা এনসিপি, আমরা যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো আছি, এদের মাঝে আসলে নতুন করে একটা বিভাজন তৈরি হওয়ার যে সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটাতে আসলে আমরা বেশ মানে সন্দিহান এবং হতাশ যে এই জিনিসটা আসলে হতে যাচ্ছে কিনা। আমরা চাই যে আমাদের জায়গা থেকে এইরকম কোনো দিকে বা একটা মুখোমুখি অবস্থানের যে জায়গা সেটা তৈরি না হোক, কারণ 5 আগস্টের পূর্বে কিন্তু আসলে বিএনপি সহ ছাত্র জনতা যারাই ছিল না কেন তারা কিন্তু এক হয়েই মাঠে ছিল এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কিন্তু আমরা সেভাবেই আন্দোলন সংগ্রাম করে কিন্তু আমরা লড়ে একটি অবস্থানে পৌঁছেছি এবং হাসিনা কিন্তু চলে যেতে বাধ্য হয়েছে। এবং মনে রাখতে হবে যে আমাদের এই আন্দোলনটি কিন্তু শুধুমাত্র নির্বাচনের জন্য হয়নি। এতগুলো মানুষ শহীদ হয়েছে, এতগুলো মানুষ আহত হয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়। এই শহীদের আকাঙ্ক্ষার জায়গা থেকে কিন্তু আমাদের সংস্কারের যে চিন্তাটা সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে এসছে। একজন রিকশালাও কিন্তু বলছে যে দেশের সংস্কার হওয়া প্রয়োজন। সিস্টেমগত জায়গায় প্রত্যেকের যে অধিকারের জায়গা সেখানে যদি বেসিক সংস্কারগুলো না হয় তাহলে কিন্তু আমরা এই আগের কাঠামোতেই ফিরে যাব এবং আবার নতুন করে ফ্যাসিস্ট কেউ হয়ে উঠতে পারে সেই সম্ভাবনা তৈরি হচ্ছে। না, কিন্তু সাইফ মুস্তাফিজ শুরু থেকে এই প্রসঙ্গগুলো নিয়ে
আপনার সাথে অসংখ্যবার টেলিভিশনে আলোচনা হয়েছে, নিশ্চয়ই আপনার সেটি মনে আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যেহেতু সংস্কার এবং নির্বাচনের প্রসঙ্গগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের কিংবা আপনাদের এনসিপির সাথে বা এই গণঅভ্যুত্থানে আপনারা যারা ছাত্রদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন, আপনি যথার্থই বলেছেন শুরুতে একটা বিভাজন আছে, একটা দূরত্ব আছে, তো সেই প্রশ্নে সংস্কার এবং নির্বাচনের মধ্যে একটা সমন্বয় করতে হবে। তাহলে সেই সমন্বয় যে করতে হবে এই বোধ তৈরি করা সম্ভব হচ্ছে না কেন? সম্ভব হচ্ছে না আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে যারা পূর্বের চিন্তা নিয়ে এখনো রাজনীতি করার চেষ্টা করছে তাদের জন্য। আমরা বলছি যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, সেখানে নতুন ধারার যে চিন্তা সেটা আসতে হবে। শুধুমাত্র ক্ষমতার চেয়ার রদবদলের যে চিন্তা যে আমার আগামীকালকেই ডেট সহ একটি ইলেকশনের ঘোষণা করে দিতে হবে, সেই চিন্তা থেকে তো বের হতে হবে। আদারওয়াইজ আমরা তো আগের ফ্যাসিস্ট যে অবকাঠামো এবং আগের বিদ্যমান রাজনীতির দিকেই ফিরে যাচ্ছি। আমাদের বর্তমানে যেসব রাজনৈতিক দল আছে, স্পেশালি বিএনপি, তারা কি আসলে জনগণের ভাষা বুঝতে পারে কিনা আমি আসলে বুঝি না। কারণ তাদের প্রতিটি স্টেটমেন্টই আপনি দেখবেন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক, যেখানে ঐক্যমত্য সংস্কার কমিশনের কাছে যে আমরা সংস্কার জায়গাগুলো যেখানে জমা দিয়েছি, সেখানেও কিন্তু তারা মেজর কোনো সংস্কার চায়নি। তারা একটা ইস্যুতেই আসলে অনড় যে কবে তাদেরকে ইলেকশন দেওয়া হবে। এখানে তো ইলেকশন প্রশ্নে আসলে কেউ তো দ্বিমত পোষণ করছে না। আমরা যেটা বলছি যে বেসিক কিছু সংস্কার না হলে, আমাদের যদি নির্বাচন কমিশন সংস্কার না হয়, আমাদের যদি জনপ্রশাসন বা পুলিশ সংস্কার না হয়, তাহলে এই সিস্টেমের আন্ডারে কি আসলে একটা রাজনৈতিক দলের যে রাজনীতি করার সুযোগ এবং যে নির্বাচন ব্যবস্থার কথা বলছি সেটা কি আসলে স্বচ্ছতার ভাবে সম্ভব কিনা সেটা নিয়ে কিন্তু কোশ্চেন থেকেই যায়। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে এই বেসিক গুলো সংস্কার হওয়ার পরে ডিসেম্বর বা ফেব্রুয়ারি হতে পারে, এর মধ্যে ইলেকশন কিন্তু হতেই পারে। এই জন্য যে একবারে ডেট দিয়ে ফেলতে হবে সেটা কিন্তু একটা মানে ভিন্ন ধারার রাজনীতি করার চেষ্টা হচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ সাহেব মুস্তাফিজ। আরও আলোচনা শুনবো খন্দকার মাসুকুর রহমান মাসুক। আসতে চাই মাসুক ভাই, যে নির্বাচন নিয়ে বিএনপি রাজনীতি করছে, সেখানে সংস্কার মুখ্য বিষয় নয়, নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় যাবে, বিএনপির কাছে ক্ষমতায় মুখ্য বিষয়, যেটি সাহেব মুস্তাফিজের আলোচনা থেকে আমি বুঝতে পারলাম। নিশ্চয়ই আপনি শুনেছেন যে বিএনপি কথা বললেই শুধু বলে নির্বাচন কবে। ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচককে। বিএনপি ক্ষমতায় যেতে চায় এ কথাটা কে বলল আপনাকে বলেন আগে? বিএনপি ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলন 17.5 বছর করেছে। 17.5 বছর। এই 17.5 বছর বিএনপি যদি 14 সালে আওয়ামী লীগের নেতৃত্বে ইলেকশনে যেত, 24 হতো, ইলেকশনে গেলে হয় বিএনপি ক্ষমতায় না আওয়ামী লীগ ক্ষমতায়, হয় আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিরোধী দলে থাকতো, অথবা বিএনপি ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, বিরোধী দলে থাকতো। 14 আসতো কোথায়? 24 আসতো কোত্থেকে আসতো বলেন? বিএনপি 17.5 বছর, 24-এ যখন ভোটের অধিকার ক্ষুণ্ণ হয়েছে, বিএনপি সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য 17.5 বছর আন্দোলন সংগ্রাম করেছে। হাজার হাজার ছেলেমেয়ে নিহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, গুম হয়েছে। না কিন্তু এই যে সাহেব, না মাসুক ভাই, সাহেব মুস্তাফিজ যেটি বললেন যে আপনারা তো আওয়ামী লীগ সরকারের তো পতন ঘটাতে পারেন নাই, তারাই তো নেতৃত্ব দিয়েছে, পতন ঘটাতে পেরেছে। রাখেন, আমাকে বলতে দেন। বলুন। এই 17.5 বছর আপনি বলেন, 24-এ যদি ইলেকশন আমরা যেতাম কি হতো? কোথায় এই আমাদের এই 22 তারিখ কই ছিল? কোথায় থাকতো তারা বলেন? কোথায় হতো? আমরা যদি 14 ইলেকশনে যেতাম, যদি ইলেকশন হতো, আওয়ামী লীগ যদি সেই নির্বাচন ফিরিয়ে করতো, কি হতো বলেন? কোথায় 24 আসতো? অর্থাৎ 18 যদি নির্বাচন রাতের ভোট, দিনের ভোট যদি রাতে না করতো, তাহলে কি হতো? কোথায় আসতো 24? কোথায় আসতো? আমাকে বলতে দেন। আপনারা শহীদ হয়েছে নির্বাচনের জন্য নয়, কিসের জন্য শহীদ হয়েছে? জি বলেন না, কিসের জন্য শহীদ হয়েছে? 14-এ যেহেতু 154 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের, 151 জন লাগে সরকার গঠন করতে। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই। ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়েছে, তার বিরুদ্ধে বিএনপি সংগ্রাম। মাসুক ভাই, আমি আপনার কাছ থেকে সময় চেয়ে নিয়ে এই প্রশ্নটুকু একবার ছোট্ট প্রশ্ন করছি যে নির্বাচন এবং সংস্কারের প্রশ্নে এখন যে জাতীয় নাগরিক পার্টির সাথে আপনাদের একটা মুখোমুখি যে অবস্থান, আপনি তো অস্বীকার করতে পারেন, কিন্তু আমরা বাস্তবে তো মুখোমুখি অবস্থান আমরা দেখছি, আমরা সেই বিভাজনটা দেখছি। একটা ইয়াং জেনারেশনের, আমি এদের অভিজ্ঞতা নিয়ে আমার প্রশ্ন আছে, একটা দল করছে, আমি সাধুবাদ জানাই, সাকসেস হোক, আর আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত হোক, ভোট হবে, নির্বাচিত, এরা নির্বাচিত, জনগণের ক্ষমতা, আমরা ক্ষমতা যেতে কে বলেছে? আপনি বলেন একটা অনির্বাচিত সরকারের মেয়াদ কতদিন?
একটা অনির্বাচিত সরকারের মেয়াদ কতদিন সেটাকে আমাকে বলতে হবে। আর যে বলেছে শহীদ হয়েছে অন্তর্বর্তী সরকারের কোনো মেয়াদ, নির্দিষ্ট মেয়াদ নাই, তাহলে কতদিন থাকবে এরা? বছরের পর বছর। একটা অনির্বাচিত সরকার, সেটা নির্বাচনের সঙ্গে বেস্ট, দেশ জাতি এবং রাজনীতির জন্য বেস্ট। আমাকে বলতে দেন। আপনি বলতে একটা অনির্বাচিত, আপনি বলছেন শহীদ নির্বাচনের জন্য নয়, জনগণ কিসের জন্য আন্দোলন সংগ্রাম করেছে জিজ্ঞেস করেন তো। যদি ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতো, আমি যদি ইলেকশনে গিয়ে যদি ভোটের অধিকারটা ঠিক রাখতো, ভোট ব্যবস্থাকে ঠিক রাখতো, আর রাজনৈতিক দল যদি সেই নির্বাচনে অংশগ্রহণ 24 আসতো কোথেকে আসতো? বিএনপি সেই 24 কি শুধু ভোটের জন্য হয়েছে? আমাকে বলতে দেন। আচ্ছা বলুন। আমাকে বলতে দেন। আমি বলি যদি হতো 14, 18, 24 এজেন্সি যদি সুষ্ঠু নির্বাচন হতো, যেটা 91, 96, 2001 ওই ধারা নির্বাচন হতো, কোথায় হতো বলেন আপনি? কি হতো বলেন? কোথায় আসতো 24? কোথায় নতুন দল হতো? কোথায় কিংস পার্টি হতো বলেন? বলে হবে নাকি কিংস পার্টি? মানে কি এই পার্টিকে আপনি কিংস পার্টি বলেন? না না, এই পার্টিকে আমি বলবো কিংস পার্টি। আমাকে বলতে দেন কোথায় আরো হয়েছে না? আপনি 24 এর নির্বাচন আগে কিংস পার্টি হয় নাই? হ্যাঁ হয়েছে। কোথায় তা? না এনসিপি জাতীয় নাগরিক পার্টিকে আপনি কিংস পার্টি মনে করেন? আমাকে বলতে দেন। আমি বলি শুনে, বিএনপি জনগণের ভাষা বুঝতে পারে না। বিএনপি জনগণের ভাষা বুঝতে পারে না। ওনার দলের এখন তো পর্যন্ত হয় নাই, রেজিস্ট্রেশন হয় নাই। এটা কি রাজনৈতিক দল হয়েছে এখনো? না, নিবন্ধন হয়েছে। বিএনপি ভাষা বুঝবে না। বিএনপি একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। জিয়াউর রহমান একটা সার্কামস্ট্যান্সে এদেশে একটি দল গঠন করেছে। সেই দল জনগণের মণিকোঠায় রয়েছে। সেই দল জনগণের মণিকোঠায় রয়েছে। আজকে এদেশের জনগণের মানুষের হৃদয় বিএনপি। সেই বিএনপি বিরোধী ছিল, আন্দোলন সংগ্রামে বিএনপির অভিজ্ঞতা রয়েছে, দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, বিরোধী দলের অভিজ্ঞতা রয়েছে। এই 17.5 বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করে নাই না? বিএনপি বিলুপ্ত হয়েছে। তো বিএনপি জনগণের ভাষা বুঝতে পারবে না। আমি বলি 17.5 বছর। আপনারা আমার কথাটা শুনেন। 17.5 বছর সেটাই আমি বলছি। সেটা যারা পেরেছে, পতন হয় নাই, তাদের বক্তব্য, তাদের প্রত্যাশা তো আপনারা শুনবেন। তাদের প্রত্যাশা আওয়ামী লীগ পতন করেন। আমরা বিএনপির ভাষা বুঝতে পারলে কারা বোঝে? জনগণের ভাষা কোথায়? আপনারা বাংলাদেশ 40,000 কেন্দ্রে 40,000 সেন্ট্রাল কমিটি করেন না? করেন। একমাত্র বিএনপি আওয়ামী লীগের ক্ষমতা আছে 40,000 সেন্ট্রাল কমিটি করা। কেন্দ্রীয় কমিটি জানেন নির্বাচন করতে? আমি নির্বাচন করেছি। হোয়েন আই ওয়াজ 31 আমি পার্লামেন্ট নির্বাচন করেছি। আমি বুঝি জনগণের ভাষা। আমি 45 বছর আগে আমি জনগণের ভাষা বুঝি না। কালকে একটা দল করলে সে জনগণের ভাষা বোঝে। সে বোঝে, তার অভিজ্ঞতা কি? রাষ্ট্র পরিষদ তার অভিজ্ঞতা আছে, রাজনৈতিক দল গঠন করে নির্বাচন অভিজ্ঞতা আছে, ইলেকশনের দিনে কি হয় অভিজ্ঞতা আছে, ইলেকশনের আগে কি হয় অভিজ্ঞতা আছে, ইলেকশনের কবে ভূমিকা কি অভিজ্ঞতা আছে, প্রিজাইডিং ইলেকশনের প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট, রিটার্নিং অফিসারের ভূমিকা তার অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা আছে। তো বিএনপি বোঝে না তো কে বোঝে? আমরা জনগণের ভাষা বুঝি না। ধরে নিলাম আমার এই বাইস্তাদের কথা, বিএনপি বোঝে না, বিএনপিকে জনগণ ভোট দিবে, অসুবিধা ওনাদের ভোট দিবে। ওনারা রাষ্ট্রীয়, আমি বলেছিলাম আপনারা যারা ইউনিভার্সিটি টিচার, বিজ্ঞ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনারা ইলেকশন দাঁড়ান, জনগণ আপনাদের ভোট দেব, জনগণ আপনাকে ভোট দেব। জনগণ আমাদের পছন্দ করে না ভাই। কেন? কে বলছে? না আমাদের পছন্দ করে না, আমরা দাঁড়ালে ভোট দিবেন না। শিক্ষিত মানুষ, লালের মানুষ, আপনারা দাঁড়ান না, ইলেকশন আপনারা ভোট দেব। আমরা তো আপনি বলেন এই 17.5 বছর অদ্যাবধি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি কেউ বলছে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাতে হবে? বলেন বলছে? না মানে আপনাদের না এই জায়গা থেকে সাইদ মুস্তাফিজ যে পয়েন্ট, না না মাসুক ভাই যে পয়েন্টটা সাইদ মুস্তাফিজ রেজ করছে সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে আপনাদের যে তাড়াহুড়া, কিংবা আপনারা বলছেন আমরা 24 থেকে এই পর্যন্ত আমরা নির্বাচনকে নিয়েই আন্দোলন। আমরা বলেন, আপনি একটা বলেন যদি 24 সালে আমরা 14 সালে ইলেকশনে যেতাম কি হতো? বলেন আপনি কি হতো? এখন যেহেতু জান নাই কি হতো, আমরা গেলে আমরা যদি যেতাম কি হতো? 24 হইতো। 1800 যদি আওয়ামী লীগ এই ভোট কেটে না নিত, জি দিনের ভোট রাত্রে না করতো, এটা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত না? যদি ইলেকশনে আমরা যদি ধরেন 100 সিট পেতাম, 24 হতো? কোথায় ছিল এই সমন্বয়? মাসুক ভাই আরো আলোচনা শুনবো, আমরা একটু শুনে আসি। আমি রেজাল্ট করিম ভাই আছে, রেজাল্ট করিম ভাই আসতে চাই যে সংস্কারের কথা বলে ভাই শুনবো সেটা। রেজাল্ট করিম ভাই, যে নির্বাচন সংস্কার নিয়ে এই বিএনপি এবং নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মধ্যে যে আলাপ আলোচনা, কিংবা এই জাতীয় নাগরিক পার্টির কোনো নেতা, তরুণ নেতা বা পদে আছেন, তারা শোডাউন করা কিংবা জনসংযোগ করতে গিয়ে যে ধরনের বিরূপ অবস্থার মুখোমুখি হয়েছেন, সব কিছু মিলে অনেকেই মনে করছেন, সেটা আমি পারসেপশনের জায়গা থেকে বলছি। এবং রাজনীতিতে আপনি জানেন পারসেপশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ঈদের পরে রাজনীতিতে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হতে পারে এই সংস্কার এবং নির্বাচনকে কেন্দ্র করে। আপনি কিভাবে দেখেন? আমি
আলোচনা যাওয়ার আগে জি মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে একটু দ্বিমত করে আমি আলোচনাটা শুরু করতে চাই। জি জি উনি বলছেন যে ওনারা একটা রাজনৈতিক নতুন বন্দোবস্ত চান। এখন এটা হয়েছে কি একটা সস্তা বুলি আর কি। সস্তা বুলি কীরকম, যে জনপ্রিয়তা অর্জনের জন্য কিছু কথা বলতে হয়। রাজনৈতিক বন্দোবস্ত এরকম একটা গাল ভরা বলি। আপনি দেখেন যে এই জাতীয় নাগরিক পার্টির যে আপনার সমাবেশটি হলো, যে সমাবেশের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু হয়, সেখানে আপনিও তো পিরোজপুরের লোক, পিরোজপুরের ডিসি সাহেব গাড়ির রিকুইজিশন দিয়েছেন ওই জনসভায় লোক আসার জন্য। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনার এই জনসভাটি হয়েছে, এটা সরকার স্বীকার করুক না করুক, এটা সুস্পষ্ট। আপনার জাতীয় নাগরিক পার্টির ইফতার পার্টিতে আমি অংশগ্রহণ করেছি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ইফতার পার্টি হয়েছে, যদিও অনেক রকম হিসাব দিয়েছে, কিন্তু এটা একটা ধরেন আপনার এই একটা বড় ইফতার পার্টি, অসংখ্য লোক ইফতার পার্টিতে জয়েন করেছেন এবং জনগণের অধিকার আছে যে এই ইফতার পার্টির খরচ কোত্থেকে আসে এটা জনগণকে পরিষ্কার করা। 3 নম্বর যে বিষয়টা আমি বলতে চাই যে আপনার এই যে সর্বশেষ সার্জিস আলমের যে গাড়ির বহর নিয়ে যে আলোচনা, সেটা তার পার্টিরই একজন নেত্রী ডক্টর তাসনিম জারা, আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি, উনি একজন ডক্টর হিসেবে খুবই বিশেষজ্ঞ। জি সেটার জবাবে সার্জিস আলম উনি বলেছেন যে ওনার জমিদারি থেকে এটা করা সম্ভব, অর্ধেক টাকা আর কি, অর্ধেকের হিসাব উনি দিয়েছেন বা দেন নাই। এখন আপনার মানে এটা তো ফেসবুকের রাজনীতি। ফেসবুকই অনেকে প্রশ্ন করছে যে তার দাদার তার বাপের আপনার ট্যাক্স ফাইল আপনার প্রকাশ করার জন্য আর কি। জি মাসুক ভাই, না এই যখন ঘটনা তখন ঈদের পরে রাজনীতিতে কি হবে? না আমি একটু শেষ করি আর কি। এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনার এই জাতীয় নাগরিক পার্টিকে আমি মাসুক ভাইয়ের মতো কিংস পার্টি বলতে চাই, কারণ আপনার অলরেডি 2 জন। কেন বলতে চান কিংস পার্টি বলতে চান? এই যে নাহিদ সাহেব আপনার মন্ত্রী ছিলেন না? জি তিনি তো ছেড়ে এসেছেন কিন্তু ছিলেন তো। জি ছিলেন, এবং এবং উনি পৃষ্ঠপোষকতা করেন নাই, সেজন্যই তো উনি একটা সভাপতি হয়েছেন, আকাশ থেকে তো আর নাজিল হন নাই। এবং এখনও 2 জন ছাত্র প্রতিনিধি আপনার এই ক্যাবিনেটে আছেন এবং তারা কিন্তু আপনার এই দলকে পৃষ্ঠপোষকতা করতেছেন বা নিয়ন্ত্রণ করতেছেন বা সুযোগ সুবিধা দিচ্ছেন, যেটা দৃশ্যমান। আমি অদৃশ্য কথা বলছি না, দৃশ্যমান সুযোগ সুবিধাগুলোর কথা বলছি। আপনার এই যে সংস্কারের কথা ভাই বলল মুস্তাফিজ ভাই, যে পুলিশ সংস্কার, কেউ তো নিষেধ করেন, ওনারা তো ক্ষমতায় আছেন, করেন না কেন ভাই? আপনার এই যে যদি আপনার এই উপদেষ্টা মহোদয়, এই স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক উপদেষ্টা মহোদয়, উনি যদি সুপারিশ করে বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ করেন, চাকরি দেন, এটা কি সংস্কার হলো ভাই? আপনি তো ইয়াং জেনারেশন, সারা পৃথিবী আপনি দেখেন যে ইংল্যান্ডে, আমেরিকাতে বা অন্যান্য উন্নত দেশে কিভাবে এই পাবলিক সার্ভেন্ট নিয়োগ হয়, একটা নিয়োগ বিধি তৈরি করে আপনি নিয়োগ দেন না এখন। আমি অনেকগুলো টকশোতে এই বিষয়গুলো বলেছি যে আল্লাহর হস্তে আপনার এরকম মানে চেনা জানা লোকদেরকে, আপনার পছন্দের লোকদেরকে আপনারা নিয়োগ দিয়েন না, একটা যৌক্তিক নিয়োগ বিধি তৈরি করে নিয়োগ দেন। আজকে এই যে আপনার আন্তর্জাতিক অপরাধ দমন বিভাগের প্রসিকিউটরদেরকে নিয়ে আলোচনা চলছে যে সমস্ত ডকুমেন্ট চলে যাচ্ছে হাসিনার কাছে, কারণ কি? কারণ হচ্ছে যে আপনারা এটা কিন্তু যে নিয়োগ যে দিয়েছেন প্রসিকিউটরদের, এটা কিন্তু আপনি কোনো যোগ্যতার ভিত্তিতে দেন নাই। আমি আপনার পছন্দের লোক, আমাকে আপনি প্রসিকিউটর নিয়োগ করেছেন। আজকে যদি তারা সরাসরি পরীক্ষার মাধ্যমে না রেজা ভাই, তার মানে আপনি বলছেন যে এই স্থানীয় সরকার প্রশাসনের যে প্রশাসক অথবা ট্রাইব্যুনালে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের কারোর সাথে আওয়ামী লীগের সংযোগ আছে, ব্যাপারটা এরকম বলছেন আপনি? আওয়ামী লীগের সংযোগ আছে, অথবা আপনার এরা নতুন যে সরকার, ইন্টারিম সরকারের মধ্যেও তো আওয়ামী লীগের প্রতিনিধি রয়েছে, ইন্টারিম সরকারের মধ্যেও আওয়ামী লীগের প্রতিনিধি রয়েছে। আপনার যারা এই সচিবালয়ের সচিব পদে আছেন, এই কয়েকদিন আগে একজন সচিব বরখাস্ত, তিনি আপনার আওয়ামী লীগ নামে 4.5 বছর সিনিয়র সচিবের দায়িত্ব পালন করেছেন। তাকে কেন 6 মাস লাগলো তাকে প্রত্যাহার করতে? আপনার এই যে সংস্কার করতে চান, সংস্কার একটা দৃশ্যমান হইতে হবে না? আপনি সংস্কারের নামে কি মানে যুগান্তর শতাব্দী পার করে দিবেন না? কিন্তু সংস্কারের মৌলিক যে কাজগুলো সেগুলো তো সরকারকে করার জন্য সময় আপনারা দিবেন, আমাকে দৃশ্যমান দেখাইতে হবে না? আপনি যে এই 6-7 মাসে আপনি কোনো কিছুই কি দৃশ্যমান দেখছেন না? আমি যে প্রশ্নগুলো করেছি এগুলো ভাইটাল কিনা আপনি বলেন। আপনি ডক্টর আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা, আমি আগেও কয়েকবার এই উদাহরণ দিয়েছি, উনি একটা সার্কুলারের মাধ্যমে মাননীয় স্পিকারের দায়িত্ব নিয়েছেন
উনি কি আপনার এগুলো একটা সার্কুলারের মাধ্যমে নিয়োগ বিধি তৈরি করতে পারতেন? উনি তো আপনার ইউকে থেকে পিএইচডি করছেন, জি। ইউকে থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে কিভাবে লোক নিয়োগ হয় এটা কি করা সম্ভব ছিল না? আমরা একটু শোনা সিরাজ ভাই, অসংখ্য ধন্যবাদ। সাহেব মোস্তাফিজ, এই যে রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা আপনাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের সাথে জনসংযোগ বা সম্পৃক্ততার প্রশ্নে যে অবস্থাটা দাঁড়াচ্ছে, এবং সেটি এক কথায় যদি বলি যে বিএনপিকে আপনারা প্রতিপক্ষ হিসাবে, রাজনৈতিকভাবে প্রতিপক্ষ হিসাবে মেনে নিয়ে আপনারা মাঠে নেমেছেন এবং সেইভাবে কাজ করছেন। কিন্তু প্রশ্ন হলো ভাই, ঈদের পরে রাজনৈতিক প্রেক্ষাপটের যদি ভিন্ন ভিন্ন সমীকরণ যদি তৈরি হয়, দেশে বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র আছে, সেই কথা আপনারাই বলছেন, সেক্ষেত্রে আপনাদের যেটি কেউ কেউ বলছেন যে আপনাদের অস্তিত্ব কিংবা টিকে থাকার প্রশ্নটি নিয়ে নতুন করে আবার কোনো সমীকরণ তৈরি হবে কিনা। সাহেব মুস্তাফিজ। দেখুন, আমার যে সহ আলোচক আছেন তাদের শ্রদ্ধা দিয়ে বলতে চাই, তারা আমাদের সাথে যে ভাষায় আসলে কথা বলছে সেটা আসলে খুবই দুঃখজনক। মানে এই তরুণ সমাজটাই কিন্তু আসলে এই আন্দোলনে ভূমিকা পালন করে আন্দোলনটি সফল করেছে। তারা যদি বলে যে 17 বছর ধরে তারা আন্দোলন করেছে, তারা কমপ্লিটলি ফেইলিয়ার ছিল। তাদের অসংখ্য হাজার নেতাকর্মী আহত নিহত হয়েছেন, গুম হয়েছেন, কিন্তু তাদের যে নেতৃস্থানীয় যারা ছিলেন তারা কখনোই কোনো একটা আন্দোলনকে সফল করতে পারেনি। তাদের যে ইলেকশন কেন্দ্রিক তাদের যে আন্দোলন, এটা তো 7 জানুয়ারিতেই ফেল হয়ে গেছে। তারা ইউএস এর জন্য বসে থাকে, তারা অমুক দেশের জন্য বসে থাকে, কখন হচ্ছে যে তারা তাদেরকে এই ফাইটটা দিবে, ওইটা ফাইট দিবে। তাদের তো নিজস্ব কোনো ক্যাপাবিলিটি নাই, ছিল না দেখে কোনো জনগণ তো নামেনি। আমরা তো ফিল করিনি যে তাদের সাথে মাঠে নামবো। বিএনপির সাথে যে আমি মাঠে নেমে আন্দোলন করবো আমরা ফিল করিনি। এই ছাত্ররা, এই নাহিদ ইসলামরাই যখন রাস্তায় নেমেছে, জনগণ মনে করেছে যে হ্যাঁ, এদের সাথে সম্পৃক্ত হওয়া যায়। এদের শুধুমাত্র চিন্তা ক্ষমতা কেন্দ্রিক না। আমরা শুধুমাত্র ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করতে আসিনি। আমরা বাংলাদেশে যে নতুন ধারা নিয়ে চিন্তা করছি, এটা কোনো মানুষকে লোক দেখানো না। আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, এটাও লোক দেখানো না। আমাদের প্রত্যেকটি কাজের যেভাবে ফ্রেমিং করার তারা চেষ্টা করে, তারাকে নিজেদের সে আত্মসমালোচনা, কিন্তু আপনাদের এই ধারণাগুলোর সাথে মানুষকে সম্পৃক্ত করতে পারছেন কতটুকু ভাই? আমরা মানুষকে সম্পৃক্ত করতে পারছি বলেই কিন্তু তারা আসলে আমাদেরকে আসলে ভয় পাচ্ছে। মাঠে আসলে তারা কিন্তু আমাদেরকে ভয় পাচ্ছে দেখেই হান্নান মাসুদের মতো যারা তরুণ নেতা আছে তাদেরকে আহত হতে হচ্ছে। আর এছাড়াও মানে এই মুহূর্তে বিএনপি আপনি বলছেন যে বিএনপি এনসিপি কে ভয় পাচ্ছে, এনসিপির জনপ্রিয়তা দেখে বিএনপি ভয় পাচ্ছে। ডেফিনেটলি ভয় পাচ্ছে, কারণ যেই দলের আসলে মানে শুরু হয়েছে কিংস পার্টি হিসেবে, সেই দল অন্য মানুষকেও ফ্রেমিং করার চেষ্টা করে কিংস পার্টি হিসেবে। আমাদের লাস্ট এই রাজনৈতিক ইতিহাসে কোন মানুষটা এরকম একটা ক্ষমতার জায়গা ছেড়ে একটা রাজনৈতিক দলে এসছে, এরকম ইতিহাস কিন্তু নেই। বরঞ্চ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু ক্ষমতায় থেকে বিএনপির দলটি গঠন করেছে। তো তাদের নিজেদের আসলে কিংস পার্টি হওয়ার পরে তারা যদি অন্য কেউ এরকম করে অ্যাকুজেশন করে, আমি যেটা বলছিলাম যে আমাদেরকে ওনারা যেভাবে ফ্রেমিং করছে যে নাহিদ ইসলাম ক্ষমতায় থেকে আসলে একটি রাজনৈতিক দল গঠন করেছে, সেই জায়গাটা আসলে তো ভিত্তিহীন। এখানে আমরা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী ছিলেন, তারা কিন্তু সম্মিলিতভাবে 6 মাস একটা জার্নির পরে তারা ফিল করেছে যে মাঠের যে প্রেশার এবং মাঠের যে চাহিদা, সেই জায়গা থেকে আসলে আমরা একটি রাজনৈতিক দল গঠন করব। এবং তখন মাঠের একটা কিন্তু প্রেশার ছিল যে এক দফার ঘোষক নাহিদ ইসলামকে যেন মানে জনতার কাতারে এসে চলে আসে, এবং তাকে যখন আমরা আহ্বান করি সে কিন্তু এসেছে। এছাড়া আমরা জাতীয় মানে নাগরিক কমিটি বা পার্টির জায়গা থেকে কখনোই কোনো রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা কিন্তু আমরা পাইনি। বরঞ্চ এই প্রেক্ষাপটটি বিএনপির জন্য অনেক বেশি উপযোগী। আপনি যত ডিসি দেখবেন, আপনি যখন যত আমলাতান্ত্রিক জায়গায় দেখবেন, সবাই এখন বিএনপি করে। সবার একটাই পরিচয়, তারা নাকি বিএনপি করতো। বান্দরবনে বা অমুক জায়গায় সে এতদিন ট্রান্সফার ছিল, এখন সে আসলে চলে এসছে। এবং শহীদ জিয়া, প্রেসিডেন্ট জিয়ার যে কথাটা আমি বললাম, তিনি যে প্রেক্ষাপটেই ক্ষমতায় ছিলেন না কেন, আমার মূল প্রসঙ্গ যেটা আমি বলতে চাইছি, তিনি ক্ষমতায় থেকে একটি রাজনৈতিক দল গঠন করেছে। তার যে কিংস পার্টির বয়ান, সেই জায়গাটাতে আমাদের এইখানেই দ্বিমত যে আমাদের কেউ না। তাহলে সাহেব মুস্তাফিজ এখানে একটু আমাকে বা দর্শকদের বুঝিয়ে বলুন, বা আমিও জানতে চাই, এখানে যারা সম্মানিত আলোচক আছে আমরাও আপনার মাধ্যমে শুনতে চাই। তাহলে বিএনপির গঠন প্রক্রিয়া আর এনসিপির গঠন প্রক্রিয়ার মধ্যে মূল ডিফারেন্সটা কোথায়? দুইটি মূল ডিফারেন্সটা হচ্ছে যে আমরা জনগণের কাতারে থেকে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আমরা যেরকম 5 আগস্ট পর্যন্ত একটি আন্দোলন সফল করেছি, সেখানে যখন জনসম্পৃক্ততা ছিল, আমরা 6 মাস মাঠে খেটে প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে কমিটি গঠন করার পরে তারপরে আমরা একটি রাজনৈতিক দলের দিকে গিয়েছি। কিন্তু সেটা কিন্তু বিএনপি সে জায়গাটায় ছিল না। বিএনপি ক্ষমতায় থেকে বিভিন্ন দলের থেকে লোকজনকে নিয়ে তারা একটি দল গঠন করেছে। জি, অসংখ্য ধন্যবাদ খন্দকার মাসুকুর রহমান মাসুক ভাই।
বিএনপি ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করেছে এবং এই কারণে বিএনপিকে তিনি সাহেব মোস্তাফিজ কিংস পার্টি বলছেন। সায়েদ মোস্তাফিজ কি বললো এটা আমার কাছে ধর্তব্য বিষয় নয়। এই দেশের জনগণ তিনি একটা দলের একটা যুগ্ম সদস্য সচিব ভাই, এখন এই দল এখনো নিবন্ধন আমাকে বলতে দেন জি কি বলে এটা আমার ধর্তব্য বিষয় না। জনগণ কি বলে এটা আমরা দেখার বিষয়। জনগণ আমরা ক্যান্টনমেন্টে দল করছি, ক্ষমতা থেকে দল করছি, 91 ইলেকশন আমরা জিতছি, 96 বিরোধী দল ছিলাম, 2001 সালে জনগণ আমাদের ভোট দিচ্ছে। আমরা জনগণের ভাষা বুঝি না, সমস্যার কথা ওনাদের। ওনরা জনগণের ভাষা বুঝে, ওনরা শুক্র 7 দিন যারা দলের অভিজ্ঞতা ওনরা বোঝে সব, অসুবিধা নেই। ওনরা ক্ষমতায় আসবে, জনগণ আমাদের ভোট দিবে, ওনরা ক্ষমতায় আসবে। আমাকে বলতে দেন। আমি মনে করি আমি আজকে আপনার মাধ্যমে জনগণ, আমি আমার বিএনপিকে বলতে চাই, বিএনপি প্রতিদ্বন্দ্বী ভাবা উচিত এখনো আওয়ামী লীগকে। যদি বিএনপি আগামী দিন নির্বাচন করতে চায়, প্রতিদ্বন্দ্বী ভাববেন আওয়ামী লীগ, আর কাউকে না। কারণ প্রতিটা ঘরে একটা আওয়ামী লীগ আছে, প্রতি ঘরে একটা বিএনপি আছে, এর বাইরে কোনো বাস্তবতা নেই। কিন্তু এনসিপি কিংবা আপনারা তো আওয়ামী লীগের বিচার চান, তাহলে আওয়ামী লীগকে আপনারা কিভাবে প্রতিপক্ষ বিচার পাবেন? চাই, আওয়ামী লীগের বিচার পাই, ফ্যাসিস্টের বিচার চাই। শেখ হাসিনা আমাদের শত শত হাজার কর্মীকে নিহত করেছে, হত্যা করেছে, গুম করেছে, বিচার চাই। বাট প্রতিদ্বন্দ্বী এখন আওয়ামী লীগ। বিএনপির জন্য আমি মনে করি তার মানে কি এনসিপি কে আপনারা গ্রহণ করতে পারছেন না? মাসুদ ভাই আপনারা এনসিপি কে গ্রহণ করতে পারছেন না? এনসিপির দল গঠন, আগামী দিনে নিবন্ধন, ইলেকশনে যাবে, এটা আমি শুভকামনা রইল। এই বিষয়ে আমি কোন আলোচনা করতে চাই। আমি বলতে চাই আমার দলীয় নেতা কর্মীরা যারা 17 বছর আন্দোলন সংগ্রাম এই ফ্যাসিস্টের বিরুদ্ধে করেছে, একটা লোক দল ছেড়ে যায় নাই। আমি তারপরে বলি আগামী নির্বাচনে আপনারা আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী ভাববেন। ইলেকশনে যাক কিবা না যাক, আর কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবার। আপনারা তো বলছেন আওয়ামী লীগ তো নির্বাচনই করতে দিবেন না, আওয়ামী লীগকে ভোটার আছে, কিন্তু আওয়ামী লীগকে যদি আপনারা নির্বাচন করতে না দেন, তাদেরকে যদি বিচারের আওতায় নিয়ে আসেন, তারা কিভাবে নির্বাচনে যাবে? তাদেরকে নির্বাচনী প্রেক্ষাপটে আপনি প্রতিপক্ষ ভাববেন কিভাবে? আওয়ামী লীগ ব্যান করছে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে, হয়নি, ব্যান করছে, হয়নি, ইলেকশন দিতে পারবে না। আওয়ামী লীগ একটা ভোটার ইলেকশন দিতে পারবে না। ইলেকশন যার যোগ্যতা কি, 25 বছর বয়স, আমার ভোটার না হইলে হবে না। কিন্তু নৈতিক যোগ্যতার প্রসঙ্গে আপনারা বিবেচনা করবেন না? ভোট দিবেন না, সেটা জনগণের বিষয়, আপনার তো বিষয় না। আপনি ভোট দিবেন না, জনগণ ওনারা দল। তার মানে এই যে শিক্ষার্থীদের দল এনসিপি যে বারবার অভিযোগ করছে যে আওয়ামী লীগকে বিএনপি প্রমোট করতে চায়, না আমি বলেন এই দেশের সকল শিক্ষার্থীদের ওনাকে দলের মেম্বার না, সেটা তো বলছি না। বিএনপি নাই, আওয়ামী লীগের জামাতের নাই। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া যে তরুণরা, তারাই তো মূল জায়গাগুলোতে আছে, আরো বিভিন্ন পেশার শ্রেণী পেশার মানুষ আছে। মাসুদ ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে এই জাতীয় নাগরিক কমিটির যে অভিযোগ, শুরু থেকে অভিযোগটি ছিল যে আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস তৈরি করে দিচ্ছে বিএনপি, তাদের এই অভিযোগটা ছিল। তার মানে কি এই অভিযোগটি সত্য? না, ওনরা কি অভিযোগ করে আমার কাছে দত্তব্য বিষয় না। ওনা কি অভিযোগ করে আমার দেখার বিষয়। তার মানে তো এনসিপি কে আপনি দলই মনে করেন না? আমি দল মনে করি, আমি ওনাকে শুভকামনা করি, ওনারা টিকে থাকুক। ওনারা জাসদ এই বাংলাদেশে একটা বৈজ্ঞানিক সমস্ত করে দিয়েছেন, ছাত্র সমাজের মণিকোঠায় গেছে, একটা বিপ্লব ঘটেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিপিজিএস যে দল গঠন করছে, কিন্তু জনগণের মণিকোঠায় যেতে পারে না, জাসদ বিলীন হয়ে গেছে। ওনারা যাক, অসুবিধা কোথায়? ওটা আগামী ইলেকশনে দাঁড়াবে, জনগণের ভোট দিবে, এদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনে ওরা ক্ষমতায় যাবে, অসুবিধা কোথায় বিএনপির? বাট আমি বলতে চাই বিএনপির নেতা কর্মীদের ভাবতে হবে আপনাদের প্রতিদ্বন্দ্বী আমাদের আগামীতে আওয়ামী লীগ, অন্যকে এটা আমার আওয়ামী লীগ আসবে কোত্থেকে? আওয়ামী লীগের ভোটাররা কোথায়? এখন ভোটার আছে দেশে, বাংলাদেশে কত হাজার লোক নির্বাচনে দাঁড়াবে না, কত হাজার লোক পালাই গেছে। ভোটার থাকলে তো হবে না, নির্বাচনে দাঁড়াতে হবে তো। কেন দাঁড়াতে পারবে না? কেন ভোটার না হলে নির্বাচন দাঁড়াতে পারবে না? আমি ভোটার না, আমি নির্বাচন ইলেকশন করতে পারবো। আপনি ইলেকশনের আরপিও কি জানেন? আমি ভোটার না, আমি ভোট দিতে পারবো না, আমি ইলেকশন দাঁড়াতে পারবো। নাম্বার 1, আমার 25 বছর উপরে হইলে আমি ইলেকশন করতে পারবো। আমি যদি ঋণ খেলাপিটা হয় ওই নিয়ে আমি ইলেকশন করতে পারবো। সেখানে বাধা দিবে কেন? আপনাকে বলেন, কে বাধা দিবে? আওয়ামী লীগ যদি ব্যান করেন, এই আলোচনাটাই যদি করেন মাসুক ভাই, তাহলে গণঅভ্যুত্থানের স্পিরিটের জায়গাটা আর কই থাকলো? গণস্পিরিটের জায়গা কি? গণস্পিরিট তো আমরা ফ্যাসিস্টের বিচার চাই।
ফ্যাসিস্টের বিচার এই যে প্রসঙ্গ নিয়ে প্রধান উপদেষ্টা বা সরকারের সাথে বা শিক্ষার্থীদের দলের সাথে আপনাদের যে সত্যিকার অর্থে যে ক্রিস্টাল আন্ডারস্ট্যান্ডিং বলতে আমরা যা বুঝি, মানে সেই আলোচনায় তো আপনারা যাচ্ছেন না। আপনারাও শিক্ষার্থীরা সব শিক্ষার্থীরা বললেন না, সকল শিক্ষার্থী বলছেন, এই দলে যারা আছে ভাই, শিক্ষার্থী খোলেন, ওর বাবা হয় আওয়ামী লীগ করে, ওর দাদা না বিএনপি করে, ওর ভাই না ওর চাচি না বিএনপি করে না আওয়ামী লীগ করে। দিস ইজ ফ্যাক্ট। জানতে হবে তো ভাই, জানতে হবে তো। আমি বলি, আমাকে বলতে দেন, আপনি ওনরা দল করছে, ওটা দল করছে, ছাত্ররা একটা দল করছে, অসুবিধা কোথায়? অসুবিধা আসামা আব্দুল নুরুল্লাহ সিদ্দিকী এরা একটা দল করছে না, যাদের বড় নাই তো রাজনৈতিক অভিজ্ঞতা, টেক্সাস আসুন ক্ষমতায় গেছে। এই দল টিকবেন না সেটা আপনি কি করে বলেন? আমি এই দল আমি বলি এই দল 300 আসনে মনে হয় আগে যেদিন হোক, কালকে হোক, পরশু হোক, 1 বছর 2 বছর 5 বছর হোক, কোনো ইলেকশন অংশগ্রহণ করবে, জনগণের ভোট দিবে, অসুবিধা কোথায়? আর সংস্কার চলমান প্রক্রিয়া। আজকে যেটা সংস্কার হবে 5 বছর পর ওটা জিরো, ওই সংস্কার থাকবে না। না মাসুক ভাই, যেহেতু আপনি এই আলোচনা করলেন, আমি এই প্রশ্নটা আপনাকে না করে পারছি না, একদম না করে পারছি না। সেটি হচ্ছে বিগত 17 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির যে রাজনৈতিক যে সংগ্রাম, তার প্রেক্ষাপটে হামলা মামলা যে শিকার হয়েছে, কত লক্ষ মামলা জানেন? মামলার সংখ্যা আমার নামে আমার কত মামলার সংখ্যার দিকে আমি যাচ্ছি না মাসুক ভাই, আমি মামলার সংখ্যার দিকে যাচ্ছি না তখন। এবং এখন যে রাজনীতির প্রেক্ষাপট এবং বিএনপি যেভাবে চলছে, সেক্ষেত্রে যে ধারণাটা জনগণের মনে আছে এবং বলা যেতে পারে একেবারে বুদ্ধিভিত্তিক চর্চা যারা করেন, তারাও এটা বলছেন না, কথাটা কি বলছেন সেটা শুনেন, যে বিএনপি বিগত 17 বছরও রাজনীতি বুঝে নাই, এখনো বিএনপি রাজনীতি বুঝতে পারছে না। আমি উত্তর দিই আপনাকে, 5 তারিখ আগের রাজনীতি, 5 তারিখের পরের রাজনীতি ফার ডিফারেন্স। বিএনপি 17 বছর রাজনীতি এখনো বোঝেন। আপনার সমস্যা কোথায়? না, আমার তো কোনো সমস্যা নেই। যারা শুনছে সমস্যা, বিএনপি ওই যে আমার ছোট ভাই বলছে বিএনপি জনগণের ভাষা বুঝে, আমরা যদি জনগণের না ভাষা বুঝতে পারি, ওনাদের ভাষা তো আমি জনগণের ভাষা বলছি না, রাজনীতি না, সেটা সেই বলছে, এটা সাইদ মুস্তাফিজ বলছে, কিন্তু রাজনীতি মানে শুধু জনগণের ভাষা না। না আমি বলি হ্যাঁ, বিএনপি আবারও বলি একাধিকবার ক্ষমতায় ছিল। বিএনপি যদি জনগণের ভাষা, বিএনপি যদি ফরেন পলিসি, গ্লোবাল পলিটিক্স না বুঝে, বেশি হারাই যাবে। সমস্যা কোথায়? হারাই যাবে বিএনপি। আমরা আসতে পারবো না। আমরা তো চাই না বিএনপি হারিয়ে যাক। না, আপনার চাওয়ার না চাওয়ার উপর নির্ভর করে জনগণ বিএনপিকে ভোট দেবে না। এই তো, এই চাওয়া না চাওয়ার মাপকাঠি কোথায়? জনগণ ভোট। কিন্তু আমার কথা, একটা অন্তর্বর্তীকালীন সরকার এ মেয়াদ কতদিন, কত বছর বলেন আপনি? আমি তো শুরুতেই বলছি ভাই, এর কোনো মেয়াদ নাই। কেন? হোয়াই নট? সেটা আলোচনা করে ঠিক করেন যে এর মেয়াদ কতদিন, সেটা তো আপনারা আলোচনা করে ঠিক করবেন। অনির্বাচিত সরকার কতদিন থাকবে? আপনি মনে করেন 24 কি এই 17 বছর আন্দোলন আমরা গরম না করলে 24 হইতো? কেমনে হইতো বলেন? বিএনপি যদি, আপনি ডাক্তার রাজ্জাক বলে নাই, ডাক্তার রাজ্জাক সাহেব কৃষিমন্ত্রী বলে নাই, বিএনপিকে আমরা প্রস্তাব দিয়েছিলাম আপনাদের 20,000 নেতার কর্মীরা আমরা ছেড়ে দেবো, আপনাদের এত আসন দেবো। আমরা যদি এই ফাঁদে পা দিতাম, বাংলাদেশ লিয়াজও করতাম, কোথায় থাকতো এই 22 কই থাকতো? কি হতো? কই 24 হতো কোথা দিয়ে? 22 মানে এদেরকে 22 বলছে, তাহলে ওদের বয়স কত? তো আমার বাবা 22 ছেলের বয়স, তো আমি সম্মান দিয়ে বলতেছি। আপনি বলেন কই থাকতো এরা? আমার 22 কই থাকতো? আমার বলেন কোথায় থাকতো তারা? কোথায় 24 হতো বলেন? আমরা শেখ হাসিনা আর জামাত 86 সনে এরশাদকে বৈধতা দেয় না, ইলেকশনে যায় নাই না, কিন্তু শেষে তো মাসুদ ভাই এই শিক্ষার্থীদের পতাকা মানে ব্যানারের নিচে গিয়েই তো সবাইকে দাঁড়াতে হয়েছে, সবাই দাঁড়িয়েছেন। ভুল ধারণা যে বলুন, আমাকে বলুন, সংক্ষেপে বলুন ভাই। আমাকে বলতে দেন। শেখ হাসিনা চিটাগাং বক্তৃতা দিলে যে এরশাদের আন্ডারে যে নির্বাচনে জাতীয় বিমান হবে, মনে আছে? ঢাকায় এসে নির্বাচনে যায় নাই, জামাত যায় নাই, এটা অবৈধ সরকারকে বৈধতা দেয় নাই। এটা তো বাংলাদেশের রাজনীতি, সবাই দেয় নাই। জি হয় না বলি মাসুক ভাই দেয় নাই, জি দিয়েছে না। জি, তাহলে আপনার আমরা 5 তারিখ আগে 5 তারিখের পরে রাজনীতি। আপনি বলছেন বিএনপি জনগণের ভাষা বোঝে না, বিএনপি। এটা তো আমার বক্তব্য না ভাই, আলোচনা চলছে, আমি সেটা উপস্থাপন করলাম যে বিগত 17 বছরও বুঝে নাই, এখনো বিএনপি রাজনীতি বুঝতে পারছে না। বিএনপি বুঝতো। বিএনপি যদি জামাত আওয়ামী লীগের মতো যে লিয়াজও রাজনীতি করতো, তারেক রহমান বেগম খালেদা যদি আপসীর নেত্রী না হতো, জি, যদি এরশাদের আপনি মঈনুদ্দিন ফখরুদ্দিন, জেনারেল রবি,
জেনারেল মাসুদুদ্দিন বেঁচে আছে, আমার সাথে একাধিকবার বলেছিলেন বেগম খালেদা জিকে আপনাকে ক্ষমতায় বসাবো, আপনি খালি আমাদের জি মাসুক ভাই, অসংখ্য ধন্যবাদ মাসুক ভাই। মাসুক ভাই, আচ্ছা ঠিক আছে, সেটি থাক, সেটি থাক, আর যদি বেগম খালেদা সেই জায়গা থাক মাসুক ভাই, সেই জায়গা তারেক সাহেব আমার আপোষ করে না, সেই প্রসঙ্গটা 24 যদি আপোষ না করতো আমার এই 22 সালে কই থাকতো, কোথায় তাদের জন্ম হতো আমরা বলেন? যদি 22টা বিশ্ববিদ্যালয় থাকতো, 22টা ক্যারিয়ার নিয়ে চিন্তা করতো, আপনি যে যাদেরকে 22টা বলছেন আমাদের শিক্ষিত না না সে এর বাইরে হইতো। আমি বলি যদি তারেক রহমান জি আপোষ করতো, হ্যাঁ তাকে প্রস্তাব দেওয়া হয় নাই। আচ্ছা শুনছি চলে যাবে, শুনে কি মনে হচ্ছে রে ভাই, কি অবস্থা? ঈদের পরে কি উত্তাপ হবে? রাজনীতি, নির্বাচন, সংস্কার, এই প্রসঙ্গগুলোকে আদৌ থাকবে নাকি আবার সেই আন্দোলন সংগ্রাম, ঈদের পরে আন্দোলন, এই পূজার পরে আন্দোলন, এই প্রসঙ্গের দিকে যাচ্ছি আমরা? আপনার যদি সদিচ্ছা থাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, কারণ জুলাই বিপ্লবের কিন্তু উদ্দেশ্য ছিল দুইটা মোটা দাগে, একটা হচ্ছে গণতন্ত্রায়ন এবং সুশাসন। এবং গণতন্ত্রায়ন কিন্তু আপনার এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা এই যে আপনার সংস্কার, এইসব স্লোগানের মাধ্যমে গণতন্ত্র পুরোপুরি বাস্তবায়ন হবে না। গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক কাঠামোর জন্য নির্বাচন অপরিহার্য। আর শুধু বিএনপি না, জনমনে কিন্তু একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। কারণ আপনার মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু গত পরশুদিনের যে বক্তব্য, সেখানে বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এর আগের একটি জাতির উদ্দেশ্যে ভাষণে উনি বলেছিলেন যে ডিসেম্বর না হলে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হবে। এটা বলুন, ডিসেম্বরের কথা কয়েকবার বলেছে, তাহলে ডিসেম্বরে স্থির থাকতে পারছে না কেন, এটা বলুন। সেটি তো জনগণের শঙ্কার জায়গা। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে যে আপনার এটা মানে নির্বাচনকে প্রলম্বিত করা, এটার একটা নীল নকশা। না, সেখানে দুইটা প্রশ্ন। একটা হলো কি সংস্কারের জন্য ক্ষমতায় থাকা, নাকি এই ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতার একটা আলাদা স্বাদ আছে সেজন্য ক্ষমতায় থাকা, কোনটা? মানে ভেরি ক্লিয়ার। যদি সংস্কারের জন্য ক্ষমতায় থাকা উদ্দেশ্য হতো, তাহলে তো আপনি দৃশ্যমান সংস্কার দেখতেন। আপনি বলেন সংস্কার কমিশনের মেয়াদ এই পর্যন্ত কতবার বাড়ানো হয়েছে? আপনার যেসব সংস্কার একেবারে, যেমন আমি একটু আগে উদাহরণ দিলাম যে আপনার একটা সার্কুলারের মাধ্যমে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়, তো সংস্কারগুলো আপনারা করেন না কেন? এখনও কিভাবে আওয়ামী লীগের সচিবরা দায়িত্বে থাকেন? আওয়ামী লীগের যারা নীল নকশা বাস্তবায়ন করেছেন গত 17 বছর, তারা কিভাবে এখনো দায়িত্ব থাকেন? আর এই আলোচনা যাওয়ার আগে আমি একটু এই মোস্তাফিজ ভাইয়ের আলোচনায় ফিরে যেতে চাই। কারণ আপনার উনি যে বলছেন যে জিয়াউর রহমানের একটি মাধ্যমে একটি কিংস পার্টি গঠন হয়েছে, উনি হয়তো ভুলে গেছেন অথবা এই ইতিহাস উনি পড়েন নাই। আপনার খালেদ মোশাররফ কিন্তু ইতিহাস পড়ে না, এই প্রজন্ম এই ইতিহাস না পড়ে এই কথা বলার কথা না, এটা পড়েছে, তারা বুঝে শুনেই বলছে। খালেদ মোশাররফ এখানে আপনার আছে, বাঘের গর্জন ভাল লাগে, সবাইয়ের মুখে সব সমালোচনা মানায় না, একটু বলতে হবে। আমি পুরানো দল, এরা প্রতিটা এই দেশের শিকড়ে বিএনপি রয়েছে, তা নইলে এই 17 বছর শেখ হাসিনা বিএনপিকে উৎখাত করে এই দেশ থেকে পালাই দিতে পারে না। একটু বলতে চাই, এটা হচ্ছে যে আপনার খালেদ মোশাররফ কিন্তু আপনার সরকার গঠন করতে চেয়েছিলেন এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, ওই জাসদকে প্রত্যাখ্যান করেছে এবং সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন। এবং ক্ষমতায় এসে উনি যে প্রথম যে কাজটি করেছেন সেটা হচ্ছে বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করা। যে আওয়ামী লীগ আপনার এত কুশাসন করেছে, এত কিছু করেছে, সেই আওয়ামী লীগেরও পুনর্জন্ম হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে। এবং ওনাকে আরও একটু মানে আমি রিমাইন্ডার দিতে চাই আর কি, যে প্রথমে কিন্তু বিএনপি গঠন হয়নি, 6টি রাজনৈতিক দল নিয়ে প্রথমে জনদল গঠিত হয়েছে, পরবর্তীতে জনগণের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে কিন্তু বিএনপি গঠিত হয়েছে। এবং বিএনপিতে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চেয়েছিলেন মানে আপনার যে জাতিকে দ্বিধাবিভক্ত করার যে আওয়ামী প্রয়াস ছিল 72-এর পর থেকে, স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এই কথা বলে একটা ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসাকে বন্ধ করার জন্য আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার মানে সকল জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, যাতে দ্বিধাবিভক্ত না হয়, জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে বিএনপি গঠন করেছিলেন। আর একটা কথা খুবই, এটা আমি মোস্তাফিজ ভাইকে একটু রিমাইন্ডার দিতে চাই। উনি যে বলেছেন যে আপনার বিএনপি আপনার 17 বছর আন্দোলনের ফেলিয়ার হয়েছে। আপনার প্রত্যেকটা আন্দোলনে একটা কৌশল থাকে। আপনার এই যে ছাত্র জনতার আন্দোলন, এই আন্দোলনেও একটা কৌশল ছিল যে আপনার ছাত্র জনতার আন্দোলনই হবে, এখানে কোনো রাজনৈতিক দল আপনার সামনে আসবে না। এমনকি আপনার জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে। জামাত ইসলামী বলছে যে আমরা
এই সরকারের কুটু চালে আমরা পায়া দিব না। তারা কোনো ইসের ওই আপনার রাজনৈতিক দল ব্যান্ড করার বিরুদ্ধে তারা কোনো আন্দোলনে যায়নি। আজকে বলেন আপনার এই যে খুলনা, উনি মোস্তাফিজ ভাই বলুক, খুলনাতে যে আন্দোলন হয়েছে, চট্টগ্রামে যে আন্দোলন হয়েছে, আমি ঢাকার শহরেও ফর এক্সাম্পল যাত্রাবাড়িতে যে আন্দোলন হয়েছে, মিরপুরে যে আন্দোলন হয়েছে, হ্যাঁ, আপনার এই সব কি আপনার ইসের ওনাদের এই মানে ওনাদেরকে এরকম জনশক্তি না, ছিল? কিন্তু জাতীয় নাগরিক পার্টির দু একজন নেতা গণসংযোগ করতে গিয়ে তাদের উপর শারীরিক আক্রমণ হয়েছে, সেটা তো আপনি পত্রিকায় দেখেছেন। না, এবং সেক্ষেত্রে তারা স্থানীয় বিএনপি নেতা না না কর্মীকে তারা দায়ী করছে। ভাইজান, এই আপনি পত্রিকায় দেখেন, প্রথম আলো রিপোর্টের কথা আমি বলবো। বলুন। আপনার তারা বলেছে যে বিএনপির বহিষ্কৃত নেতা, বিএনপি যদি কাউকে বহিষ্কৃত করে, হ্যাঁ, তাকে তো আপনি বিএনপি নেতা বলতে পারেন না। সেটার চেয়ে তো দুঃখজনক বিষয়, ওনার মায়ের খাওয়ার পরে না, তার মানে যে বহিষ্কৃত তাকে দিয়ে মারানো যাবে আর কি। বিএনপি তো একটা দায়িত্ব নেবে না। বিএনপি বহিষ্কার করেছে, সে বিএনপির কোনো অংশ না। বিএনপি যাকে বহিষ্কার করেছে, আজকে মনে করেন যে তৈমুর আলম খন্দকার, উনি বিএনপি থেকে গিয়ে তৃণমূল বিএনপি করেছেন, উনি কি বিএনপির দায়িত্ব নেবেন? হ্যাঁ, আপনার মনে করেন যে এরকম আরো বহিষ্কৃত নেতা আছে না। ভাই যে বললো যে আপনার এই নাহিদ সাহেব আপনার মন্ত্রিত্ব উপদেষ্টাগিরি ছেড়ে এসেছেন, আপনার ছেড়ে এসেছেন মন্ত্রিত্ব, জি, মন্ত্রিত্ব, হ্যাঁ, জি। আপনার একটু বিএনপির আমলে হয়েছে না, আপনার কর্নেল অলি সাহেব আপনার বিএনপি 60 জন এমপি মন্ত্রী নিয়ে আপনার আলাদা দল গঠন করছে না। জি। এরকম উদাহরণ বহু আছে। জি। আপনার যেটা হচ্ছে যে আপনার গণতন্ত্রায়ন এবং সুশাসন, এইটার জন্য আমরা জাতীয় নাগরিক পার্টিকে সম্মুখ সারিকে দেখতে চাই। যদি আপনার এই গণতন্ত্রায়নের পথে যদি ওনারা বাধার সৃষ্টি করেন, তাহলে সেটা জনগণ অ্যাকসেপ্ট করবে। আমি একই সাথে মাসুক ভাই, একই সাথে শেষ লাইনটা শুনে আসি, তারপর আপনার কাছে ফিরছি। শেষ লাইনটা কি বলবেন? খুব ছোট এক লাইনে বলবেন প্লিজ। আমি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারকে অনুরোধ জানাচ্ছি যে নির্বাচনের জন্য যে সংস্কারগুলো করা প্রয়োজন, আমি মোস্তফা ভাইয়ের সঙ্গে একমত। পুলিশ প্রশাসনের সংস্কার সেগুলো দ্রুত শেষ করা, সেই কথা বলছেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনার এই কাজগুলো কিন্তু হচ্ছে না। আচ্ছা, আপনার অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জুডিশিয়ারি বলেন, আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মাসুক ভাই বলুন, শেষ করতে হবে, খুব দ্রুত শেষ করতে হবে ভাই। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান, সে তো বিশ্ব সুনন্দিত নেতা, তাই না? জি, আমি একাধিকবার বলি, শুরু তো প্রশংসা করেন, পরে তো আবার সমালোচনা করেন। এখনো করব। জি, উনি, জি, আমি বলছিলাম উনি এদেশের মানুষের মনিকটে থাকতে পারেন। জি, যদি উনি একেবারে শেষ করতে হবে মাসুক ভাই, আমরা একদম শেষে দিকে প্লিজ। ভাষা বোঝে, উনি যদি রাজনৈতিক ভাষা বোঝে, জি, তাহলে থাকতে পারবে। আর উনি ওনার এই সরকারের, এই অন্তর্বর্তী সরকারের উপর মাথায় যদি ভূত চেপে বসে, চিন্তা চেতনা যদি এই ভূতের মতো হয়, আস্থা করে 24শে আগস্টে আমরা বিপ্লব সাহেব মুস্তাফিজ মুখ থুবড়ে পড়বে। জি সাহেব মুস্তাফিজ, আমরা শেষ করবো, আপনার শেষ মন্তব্য কি থাকবে ভাই? যে আমি বলতে চাই যে আমাদের রাজনীতিতে রাজনৈতিক শিষ্টাচারটা খুবই জরুরি। বিগত সময়ে আমার মনে হয় সবার জন্য, এটা সবার জন্য, আমার জন্য হলো সবার জন্য, ওনার জন্য এটা দরকার। এবং আমার শ্রদ্ধেয় চাচ্চু, ওনাকে আমি বলতে চাই যে আপনারা যে ভাষায় আওয়ামী লীগকে আবার নতুন করে আনতে চাচ্ছেন, সেটা আসলে জনগণ হতে দিবে না। এবং আপনারা যেভাবে বলছেন ঘরে ঘরে একটা আওয়ামী লীগ, একটা বিএনপি, এটা সম্পূর্ণ ভুল। আমাদের বাপ দাদার জেনারেশন আওয়ামী লীগ বিএনপি করলো, এই জেনারেশনটা হচ্ছে আই হেট পলিটিক্স জেনারেশন, যারা আপনাদের পূর্বের কৃতকর্মের জন্য রাজনীতি থেকেই সরে গেছে। এবং আপনারা যতবার ক্ষমতায় ছিলেন ততবারই আসলে আমরা দেখেছি কিরকম লুটপাটের রাজনীতি হয়েছে। এবং 5 আগস্টের পরপরই আমরা দেখতে পেয়েছি আমরা লুটপাট করি, কিভাবে চুরি করি, করছে, সমস্যা কোথায় আছে? আরে আমরা লুটপাট করি না, চুরি করি, আপনার সমস্যা কোথায়? এটা জবাব তো জনগণ দিবে। আরে ভাই, আপনি ভালো কাজ করেন, জনগণ আপনাকে ভোট দিয়ে বানাবে। আরে ভাই, আপনি বাংলাদেশে 300 আসলে 300 প্রার্থী দেন না, টেন্ডারবাজি থেকে শুরু করে প্রত্যেক জায়গায় তারা যে নির্বাচিত হন না কেন বড়াই দেখাচ্ছে, তা আর আপনারা লুটপাট করেন না ভাই। এই যে দেখেন না, ওয়াসা লুটপাট করছেন, ওয়াসা 30% সমীকরণে যে তাদের ভোট, 16 কোটি টাকার বিনিময়ে কিভাবে নিয়োগ করেছেন, কিভাবে ফিরিয়ে আনতে পারে, কারা টাকা খাইলো, ওই ওয়াসা কেউ কারা দিছে, কারা বিএনপি ক্ষমতা আওয়ামী লীগের মতোই করবে জনগণ। হ্যাঁ করবে, আপনারা আসেন না, জনগণ কাদের দিবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ খন্দকার মাসুকুর রহমান মাসুক, রেজাউল করিম এবং সাইদ মুস্তাফিজ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।